বিরতির পর আবার ফিরে এলাম। ভাঙচুর, নৈরাজ্য কেন? এমন একটা সমাজ যেখানে ভালোবাসা, প্রেম সব যেন অন্তর্হিত, ঘৃণা, ভয়, লোভ আর টাকার দম্ভ, এই চারটে উপাদান যেন একেবারে সরাসরি যখন সামনে এসে চলে আসে, ব্যক্তি মানুষ হিসাবে তখন তো বিপন্নতা লাগে, বই কি নিশ্চয়ই লাগে। আর 10টা সাধারণ মানুষের মতো লাগে। কিন্তু অনুসন্ধান যেমন করতে ইচ্ছে করে, ঠিক তেমনভাবে জোরালো প্রতিরোধেরও একটা কোনো ব্যবস্থা নিঃসন্দেহে তৈরি হচ্ছে, এটাও বলা যায়। ইঙ্গিত কিন্তু খুব স্পষ্ট। আমি আসবো অধ্যাপক ডক্টর আশিস দাস আপনার কাছে। সেটা হচ্ছে সুজিত দা, এই যে আজকের অনুষ্ঠানটা, মানে ওনারা দুজন বললেন গাড়ি ভাঙচুর, এটা একটা ঘটনা, কিন্তু আমার মনে হয় আমরা যদি আলোচনাটাকে এইভাবে করি, কেন মানুষের মনস্তত্ত্বটা এই দিকে বাঁক নিচ্ছে, এটা কিন্তু একটা জোরালো সমস্যা আজকের শুধু পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের প্রেক্ষিতে। কেন মানুষ এরকমভাবে হিংস্র হয়ে যাচ্ছে? আপনি দিল্লির ঘটনাটা বলছিলেন, একটা মেয়েকে 22 জন মিলে, 22 জন না, মানে 22 বার স্ট্যাব, 22 বার ওই রকম আঘাত করছে। আপনি ভাবুন তো, একটা মানুষের মনস্তত্ত্বটা এই জায়গায় চলে যাচ্ছে কেন? এটা একটা বড় সমস্যা। মানুষ কেন এত হিংস্র হয়ে উঠছে? এই রুটগুলো আপনি যদি কোনোদিন অনুসন্ধান না করেন, মানে যারা এগুলো নিয়ে চর্চা করে, এগুলো নিয়ে অনুসন্ধান না করে, তাহলে কিন্তু আমরা অতলেই রয়ে যাব। মানে বারবার এগুলো হচ্ছে, কোনো প্রতিবাদ নেই। প্রতিবাদ যেগুলো হচ্ছে সেগুলো লোক দেখানো প্রতিবাদ, সার্বিকভাবে মানুষের কোনো চেতনা তৈরি করার ধারাবাহিক প্রক্রিয়া নেই। সেটা না আছে রাজনৈতিক দলের, না আছে সমাজ সংগঠন, সমাজসেবী সংগঠনগুলোর। সবাই যেন কোথায় একটা নিজেদেরকে গুটিয়ে রেখেছে। আমি জানি না গুটিয়ে রাখার পেছনে কি কারণ আছে, তারা বলতে পারবে। পাওয়ার তাগিদ থাকতে পারে, ভয় থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু জোরালোভাবে প্রতিবাদ করা যেটা দরকার, এই সোচ্চার মানসিকতাটা কিন্তু আমরা মনে হয় দিন দিন হারিয়ে ফেলছি। এটা আমরা যত হারাবো, আমাদের দেশের আজকে রাষ্ট্রীয় স্তরে, ধরুন কাশ্মীরের রাষ্ট্র নিজে সন্ত্রাস করছে। কাশ্মীরের সাধারণ নাগরিকদের ওপর প্রায় 85 জন মানুষ মারা গেছে, পেলেটের আক্রমণে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে একদিকে রাষ্ট্র, একদিকে মানুষ, সবাই যদি আমরা এই ধরনের অহিংসতার পথে চলে যাই, এবং তার জন্য যদি কোনো নিয়ম কানুনকে তোয়াক্কা না করি, রাষ্ট্র যদি ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যায়, আইন যদি ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যায়, ব্যক্তি যদি আইনের প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে, পুলিশ সাহেব যা, মানে আধিকারিক সাহেব যেটা বলছিলেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে আমরা কোনোদিন বেরোতে পারবো না। এই রুটগুলো আপনারা যে অনুসন্ধান করার উদ্যোগটা নিচ্ছেন, এটা কিন্তু সার্বিকভাবে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হয়, এটা কিন্তু একটা ভালো প্রক্রিয়া। আমি আসবো গর্গ, কোথাও একটা এই যে মৃত্যুর ঘটনাটা, যদি পণ্ডিতিয়া, সেখানে ব্যক্তি, একটা সমষ্টিগত প্রতিবাদ, তুমি বলছো যে সমষ্টিগত প্রতিবাদ বা বিক্ষোভ বা হচ্ছে নৈরাজ্য বা আইনভঙ্গ, এক একজন এক এক রকম দৃষ্টিতে দেখবে। তার দৃষ্টিভঙ্গিগত, মানে পুলিশের একটা দৃষ্টি থাকেই, যেহেতু তারা আইনটাকে তাদের রক্ষা করতে হয়, আইনটাকে মেনে চলতে হয়। কিন্তু কোথাও ব্যক্তির এই অসহায়তাটা রয়েছে। দিল্লিতেও আজকে যে ঘটনাটা আমরা দেখতে পেয়েছি, একজনকে, এই যে ঘৃণা, একটা ঘৃণার উপর একটা সমাজ ক্রমশ দাঁড়িয়ে গেছে। প্রকাশ্য দিবালোকে একজন কিনা, সে হচ্ছে একটা কম্পিউটার সেন্টার চালায়, সেখানে মেয়েটি পড়তে আসতো, তাকে প্রেমের প্রস্তাব, বিয়ের প্রস্তাব সে প্রত্যাখ্যান করা একদম তককে তককে ছিল, স্ট্যাবের পর স্ট্যাব, এবং লোক দেখছে, তারা এগোচ্ছে না। তার মানে ভয়, একটা ভয়, ঘৃণা, লোভ, টাকার ঝংকার, এই হচ্ছে আজকে সমাজের, আমাদের এইখানে, মানে গোটা দেশ জুড়ে, সে দিল্লি হোক, কলকাতা হোক, বিভিন্ন জায়গায় এই ধরনের ছবিগুলো দেখতে পাচ্ছি। কি এর কি ব্যাখ্যা, মানে এর যে কি পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে গর্গ? হ্যাঁ, ঠিকই। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের অন্তত নারী নিরাপত্তার ক্ষেত্রে অন্তত কলকাতার সঙ্গে দিল্লির তুলনা চলে না, এটা প্রথম কথা কিন্তু বলে নেওয়া উচিত। দিল্লিতে অন্তত খুন, ধর্ষণের, মেয়েদের ধর্ষণের ঘটনা, এটা অবশ্যই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দিল্লিতে 37 গুণ বেশি হারে ধর্ষণ হয়। ফলে দিল্লি একটা অদ্ভুত কেস, এটা আমরা সকলে জানি। মানে রেপ ক্যাপিটাল হয়ে উঠছে না, চিরকালই রেপ ক্যাপিটাল ছিল, এবং আমরা সেই তুলনায় মরুদ্যানে বাস করি, ঠিক আছে। এবার যদি এই প্রতিটি ঘটনার একটা প্রেক্ষিত আছে, একটা ঘটনার জিনিস দেখুন আপনি, এটা যে 1990 এর পর থেকে যেটা ঘটেছে, যে এক ধরনের কনজামশন, ঠিক আছে, এক ধরনের প্রকট ভাবে আমরা যে ভোগবাদে আছি। ভোগবাদ খারাপ না, আমি ভোগবাদের বিরোধী না। একটা মনে আশিস কিছু বলতে চাইছে। আমি শুধু গর্গবাবুকে একটা কথা বলি, মানে এই 15 সালের যে রিপোর্ট বেরিয়েছে,
তাতে কিন্তু মহিলাদের উপর আক্রমণে পশ্চিমবঙ্গ এখন দ্বিতীয়, না। অ্যাসিড হামলাতে দ্বিতীয়। আপনি ওটা হারে দেখুন, জনসংখ্যার টোটাল সংখ্যা দেখে না, না। পশ্চিমবঙ্গ বৃহৎ রাজ্য থেকে আমি পপুলেশনের মাপকাঠি, আপনি জনসংখ্যার হারে বলছেন, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু হারে কত নম্বর পশ্চিমবাংলা? খুব আশাবাদী হওয়ার মতো না, না। হারে কত আমি নম্বর বলছি পশ্চিমবাংলা? আমি সেটা বলছি না, না, আপনি বলুন না আমার আমাকে পয়েন্টটা হারে, অন্য। না, আপনি বলুন না আমাকে হারে আমার কত পয়েন্টটা অন্য। পশ্চিমবাংলা? আমি বলছি যে আমার দেশে যতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত আছে তার মধ্যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কিন্তু এই দুটো ক্ষেত্রে দ্বিতীয় স্থানে চলে গেছে। দ্বিতীয় স্থানে এটা সম্পূর্ণ আমাদের ভ্রান্ত আমরা খুব একখানা শান্তির জিনিস। জায়গায়ও নেই। পশ্চিমবঙ্গের মধ্যে একটা বড় রাজ্যে অধিকাংশ ক্রাইমের সংখ্যাই সবচেয়ে উপরের দিকে হবে। না, না। আপনি হারের দিক থেকে কত র্যাঙ্ক বলুন না আমাকে। কিন্তু নারী হারের দিকটাই তো আসলে ঠিক করে দেন। উত্তরপ্রদেশও তলার দিকে আছে। হারের দিক, আপনি হারের দিক থেকে আমি তো র্যাঙ্কটা এটাই বলুন বলছি না। আপনাকে। আপনি তো একটা প্রশ্ন করছি আমাকে, হারের দিক থেকে পশ্চিমবঙ্গের র্যাঙ্কটা বলুন না, যেগুলো বললেন আপনি হারের দিক থেকে র্যাঙ্কটা বলুন, আমি শুনি। আচ্ছা ঠিক আছে, পার্সেন্টেজে আপনি বলতে চাইছেন পার্সেন্টেজে ওয়েস্ট বেঙ্গল পেছনের দিকে, কিন্তু সংখ্যায় এগিয়ে রয়েছে। সংখ্যায় তো হবে, এটা বড় জায়গায় পশ্চিমবঙ্গে গাছের সংখ্যা বেশি কারণ পশ্চিমবঙ্গ বড় রাজ্য, ম্যানহোলের সংখ্যা বেশি কারণ পশ্চিমবঙ্গ বড় রাজ্য। আপনাকে তো এইটা মাথায় রাখতে হবে, এইভাবে তো ব্যাপারটা বুঝলে চলবে না। কিন্তু আমরা যখন জনসংখ্যা দিয়ে ব্যাপারটাকে ভাগ করি তলায়, একটা নিউমারেটর এবং ডিনোমিনেটর, তখন বোঝা যায় একখানা জায়গার আসল মানে। কখনো কখনো সার্বিক সংখ্যা দিয়ে কখনো একটা জিনিস বোঝা যায় না, সেটা অন্য প্রশ্ন। যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে 90-এর পর থেকে যে একখানা খোলাখুলি খেলবো, খোলাখুলি ভোগ করব, আশেপাশে কেউ আছে না আছে আমার বয়ে যায়, এই যে সংস্কৃতি, এইটা তখনই সম্ভব যখন আশেপাশে যে আছে না আছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। এই যে পাড়ার ধ্বংস হয়ে যাওয়া, পাড়া কিন্তু নিজে থেকে ধ্বংস হয়নি। এমন কিছু শ্রেণীর মানুষ নানা পাড়া দখল করেছেন এবং তারা পাড়া দখল করে পাড়া থেকে নিজেদের বিচ্ছিন্ন করেছেন, নিজেদের এনক্লেভ করে গড়ে তুলেছেন। এইভাবে কিন্তু পাড়ার সংস্কৃতিগুলো তারা ধরে ধরে ধ্বংস করেছেন এবং তারা আজকে এইটা করেও কিন্তু তাদের খুশি নয়। তারা আজকে দেশের রাজারহাট, নিউ টাউনে, বাংলার বাইরে ধরুন গুড়গাঁও, নয়ডাতে তারা কিন্তু একদমই এনক্লেভ করছেন। তারা এমন একখানা জায়গায় তৈরি করছেন, আসলে কি আমাদের দেশে 80% মানুষ গরিব, অথচ আমরা এমন সব নগরী উপনগরী আজকাল দেখছি তৈরি হচ্ছে যেখানে 90% মানুষ হচ্ছে সচ্ছল। এই সব জায়গায় যেসব মানুষ আজকে বড় হচ্ছেন, যেসব শিশু বড় হবেন, তারা কোন মানসিকতা, কোন বিকল মানসিকতা নিয়ে বড় হবেন? তারা তো মার্সিডিজ কেন, তারা পোর্শে মার্সিডিজ অবশ্যই জোরে চালাবেন, তারা এই সামনের মানুষগুলোকে অবশ্যই কীটপতঙ্গ মনে করবেন। এটা আমাদের বুঝতে হবে। কিন্তু পাড়া কেন দরকার? যখন পূর্বর্তন সরকারের 1 টাকায় যখন আমরি দিয়ে দেওয়া হলো যে টডিকে যে আমরি করার জন্য, এবং সেটা যখন আগুনে জ্বললো, যদি আশপাশে বস্তিবাসী পাড়া না থাকতো তাহলে মৃতের সংখ্যা অনেক বেশি হতো। এটাই যদি বালিগঞ্জের মাঝখানে বা যদি আপনার এই পণ্ডিতিয়া প্লেসের ফ্ল্যাটের মাঝখানে যদি একখানা আমরি হাসপাতাল হতো, ওই ফ্ল্যাট থেকে কেউ নেমে আসতো না ঘাড়ে করে এই লোকগুলোকে বাইরে করার জন্য। আমাদের বুঝতে হবে আমরা কি হারাচ্ছি সমাজে। আমরা যখন এই মানুষগুলোকে মব হিসেবে দেখি তখন আমরা অনেক কিছু ভুলে যাই। আমাদের কিন্তু মিডিয়া নির্মাণ একটা খুব ভয়ানক হয়ে যায়। আপনি মিডিয়াতে আমরা মধ্যবিত্ত উচ্চমধ্যকে ভয় পাওয়ানো হয় এই মানুষগুলো সম্বন্ধে, কি এরা অটো চালায় ঝামেলা করছে, এরা রিক্সা চালায় ঝামেলা করছে, এরা হকার রাস্তা আটকে আছে, এরা কাজের লোক, পুলিশে খবর দিন, সচিত্র পরিচয়পত্র করুন। তাহলে ভেবে দেখুন যে আমাদের যা কিনা আমাদের প্রতিটি নাগরিক যে রাষ্ট্রের সমান অন্তত খাতায় কলমে, সেখানে একটা বৃহৎ শ্রেণীর প্রতি একটা বিরাট শ্রেণী ঘৃণা সারাক্ষণ ছড়িয়ে দেওয়া হয়, তার তো এই ফলগুলো হবেই। এবং এই ফলগুলো কিন্তু এই উপমহাদেশে আরও জায়গায় রয়েছে। যেরকম আমি ঢাকার গুলশনের কথা বলতে পারি, সেখানে সম্প্রতি নিয়ম করে দেওয়া হয়েছে যে রিক্সা লুঙ্গি পরে চালানো চলবে না, গুলশন এলাকায় তারা ঢুকতে পারবে না। আমরা যেখানে আজকে সারা বিশ্ব ইয়ের দিকে এগোচ্ছে, দূষণহীনতার দিকে এগোচ্ছে, সেখানে কলকাতা শহরে গত 10-15 বছর ধরে নিয়ম হয়ে গেছে ক্যালকাটা পুলিশের আন্ডারে যে সাইকেল অনেকগুলো রাস্তায় চলা চলবে না। সাইকেল কার যান? গরিব মানুষের যান। অর্থাৎ আমরা যদি সামগ্রিক আমাদের নাগরিক পরিকাঠামো এবং চেতনা যদি আমরা বস্তিবাসী গরিব খেটে খাওয়া মানুষের বিরোধী করে তুলি, তার তো একখানা স্ফুরণ নানাভাবে ঘটেই। এটা তো অস্বাভাবিক কিছু না। আমাদের শহরের অর্থনৈতিক পরিকাঠামো, তার মধ্যে যদি শ্রেণীভিত্তিক এবং জাতিভিত্তিক সমতা না থাকে, যদি এক ধরনের জাতি, যদি এক ধরনের শ্রেণী এগুলো সম্পূর্ণ কুক্ষিগত করে এবং সেটা প্রকটভাবে তারা সেটাকে নিয়ে লাফালাফি করে এবং সমাজের সঙ্গে না জুড়ে পুলিশ এবং প্রশাসনকে হাতে নিয়ে যদি তারা
রাজত্ব চালায়, যেটা বহুকাল ধরে চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে কিছু প্রতিবাদ ঘটে। প্রতিবাদগুলো কিছু কিছু ক্ষেত্রে অন্যায়ভাবে ঘটে, আইন ভেঙে ঘটে, সেটা অবশ্যই সমর্থনযোগ্য নয়, কিন্তু আমাদের প্রেক্ষিতটা বুঝতে হবে। প্রেক্ষিত ছাড়া একখানা জিনিসকে তুলে এটা খারাপ সেটা খারাপ বললে তো আমরা মূল জায়গাটা হারিয়ে ফেলবো। অনিল বাবু। না, এটা তো ঠিকই, তবে আমি প্রফেসর গর্গবাবুর একটা কথা আমি বলবো যে এই পার্সেন্টেজ অত হিসাবে না গেলেও পশ্চিমবাংলার কিন্তু বিগত কয়েক বছরের তুলনায় ইদানিং কিন্তু অফেন্স এগেনস্ট উইমেন কিন্তু ক্রাইম রেট বাড়ছে। গতকালের কাগজে বা আজকের কাগজে আছে একটি মেয়ে এইভাবে রিফিউজ করছে বলে 3টি মেয়ের গায়ে অ্যাসিড মেরে দেওয়া হয়েছে। অ্যাসিড হামলাটা বাড়ছে, এটা ঘটনা আগের তুলনায় বেড়েছে। আর আশিসবাবু যেটা বললেন 22টা ইনজুরি, এটা কিন্তু রিভেঞ্জফুল মার্ডার যখন হয় তখন এই পরে মাল্টিপল ইনজুরি হয়। আমি দেখেছি একটি ঘটনা, স্ট্যাবিং এর নেচার থেকে অনিলদা বোঝা যাচ্ছে ভয়ঙ্কর রিভেঞ্জ। বাপ রে বাপ। একটি মহিলার গায়ে 42টা ইনজুরি ছিল, 42 ইনজুরিজ, অথচ মহিলা তো তখন মরেও গেছেন, যদি আমরা কেসটা ডিটেক্ট করতে পারিনি। যাই হোক, এটা ঘটনা হচ্ছে এই যে জিনিসগুলো হয়েছে এগুলো কিন্তু অস্বীকার করা, উনি যেটা বললেন ঠিকই। আজকে আমরা সমাজে ওদেরকে নেগলেক্ট করে চলছি, যে কথা আমি প্রথমেই বললাম, যাদের নেগলেক্ট হয় তারাই কিন্তু আমাদের পেছনে টানছে, যেটা কবির ভাষায় যেটা বললাম। আর একটা কথা, অথচ আমরা এটা মাথায় রাখছি না। গর্গবাবুর এই কথাটা খুবই সত্যি কথা, যে আজকে যারা আমাদের যাদের ঘৃণা করছি, ধরুন সুইপার বা অন্যান্য নিচু স্তরের যারা কাজ করেন, কোনো কাজই ছোট নয়, আজকে 7 দিন যদি স্বামী বিবেকানন্দের কথাতেই বলতে হয়, ওরা যদি 7 দিন ওই ধাঙর মেতর চণ্ডাল যদি না আসে থাকে, তাহলে আমরা যারা তথাকথিত ভদ্রলোক দামি গাড়িতে চড়ি আমরাও রাস্তায় বেরোতে পারবো না। বাড়ির ওই ফ্ল্যাট বাড়ির বা যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন তাদের সুইপার যদি 7 দিন না আসে, বাড়ির সামনে দেখা যাবে প্রচুর দুর্গন্ধ ভর্তি হয়ে গেছে। কাজে আমরা কিন্তু সেটা মাথায় রাখি না। আমরা আপনাদের পয়সা আছে, আমাদের লেখাপড়া আছে, আমাদের ডিগ্রি আছে, আমরা সমাজের উচ্চ শ্রেণীর লোক। আমি একটা অনিল্লা একটা প্রসঙ্গ খুব ইন্টারেস্টিং একটা, যে এই প্রসঙ্গে যখন উঠে এলো, এত মার্সিডিজ যাই না কলকাতার এই সরু রাস্তায়, মার্সিডিজ বা এত গাড়ি, সেখানে হচ্ছে সাইকেলটাকে অদ্ভুতভাবে তুলে দেওয়া হলো, অথচ পরিবেশ বান্ধব এই সাইকেলটা কিন্তু যারা সাইক্লিং করে বা হচ্ছে সাইকেল যা যেত তারা এরপর তো একটা শ্রেণী থাকছে যে মার্সিডিজ গাড়ি চড়বে আর একদল শুধু চাপা খাবে। সুজিত বাবু নিজের ঘটনা কখনো বলতে নেই, এবং সাইকেলের প্রতি আমি দেখেছিলাম সাইকেল 2টো শ্রেণীর লোক চালায়। এখন গাড়ি ভাড়া যেভাবে বাস ভাড়া আছে, অনেকে দেখবেন চাকরি করতে আসেন ওই বাস ভাড়া বাঁচাবার জন্য 5 কিলোমিটার 6 কিলোমিটার 7-8 কিলোমিটার সাইকেলে করে আসে কাজের কর্মস্থলে। আর একটা শ্রেণী চালায় কারা হচ্ছে স্টুডেন্ট, যারা পড়তে যায় টিউশন করে। আর আরেকটা শ্রেণী আছে যারা ওই বেঁকানো হ্যান্ডেল নিয়ে মেয়েদের সামনে গিয়ে একটু করে। আমি কিন্তু যখন লেক থানাতেই ছিলাম তখন কিন্তু পরিষ্কার, যে কোনো থানায় যখন থাকি, আমরা দেখো এই যে গরিব মানুষরা সাইকেল চালিয়ে আসছে, এদের ধরে বীরত্ব দেখাবার দরকার নেই। কিছু কিছু কেস দিতে হয় না, কেসের কম হলে সে কৈফিয়ত আমি দেব, এবং দিয়েওছে। আমার সাইকেলের কেস আমি তখন বারণ করি, খালি একমাত্র সেই তাদেরই কেস হতো যারা বেঁকানো হ্যান্ডেল নিয়ে দামি নিয়ে মেয়েদের পেছন দিয়ে যাচ্ছে, তাদের 2-1টা ধরা হতো। বাকি আমি সাইকেলে গেলে, সাইকেল তো ঠিক কথাই দূষণমুক্ত যান, সাইকেল কেন চলবে না? অন্যান্য দেশে তো সাইকেলে মানে আজকাল ডাক্তারবাবুরাও তো বলছেন স্কুটার থাকলে, বাইক থাকলে ছেড়ে দিয়ে সাইকেল কিনে সাইকেলিং করুন, হাতটা ভালো থাকবে, শরীরটা ভালো থাকবে। কিন্তু কে কার শোনে কাকস্য পরিবেদনা? গাড়ি আছে, আমার দামি গাড়ি আছে, আমি সাইকেলে করে যাই, ও সাইকেলে করে যাচ্ছে, মানে একটা নিচু স্তরে। এই খবরের কাগজে লোক দেয়, কাগজে দিচ্ছে, কই কাগজ তো ঠিকই আছে, ঝড় বৃষ্টি রোদ জলের মধ্যে তারা দিয়ে যাচ্ছেন। সাইকেল যদি তাহলে বলা যায় এখান থেকে সাইকেল চলবে, এখানে আমাদের পোর্সে চলবে, আমাদের অডি চলবে, আমাদের মার্সিডিজ চলবে। অন্যান্য দেশে আমার তো মনে হয় এখন সময় এসছে পিডব্লিউডি যখন রাস্তা তৈরি করবেন সাইকেল বে রাখা উচিত। অবশ্যই হাইওয়েতে এখন আপনি দেখবেন একটা হাইওয়ে চওড়া হচ্ছে, ভালো হচ্ছে, গাড়ি স্পিড বেড়েছে, ঠিক কথাই, কমিউনিকেশন ভালো হচ্ছে, ডিজেল ফুয়েল বাঁচছে, কিন্তু তার সঙ্গে সাইকেল বে থাকবে না কেন? গ্রামের সবাই দেখেন, এটা তো টাটা, আমাদের আমেরিকা লন্ডন হয়ে যায়নি, সাইকেল তো কেন চলবার রাস্তা থাকবে না? সাইকেল বে থাকে, সাইকেল বে থাকবে না কেন? আজকে হাইওয়ে বোম্বে রোড, দিল্লি রোড যখন হচ্ছে, রাস্তা এক্সপ্যান্ড হচ্ছে, ঠিক আছে, রাস্তা ব্রডে বাড়ানো হচ্ছে, চওড়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু সাইকেল বে থাকবে না কেন? যেখানে সাইকেল লেন থাকবে তারা সাইকেলিস্ট ওখান দিয়ে যাবে। ফুটপাথ তো গেছেই, ফুটপাথ তো থানার গার্ড জমাদের, রাজনৈতিক নেতাদের,
গাল ভরা নাম হয়েছে, নানা রকম হাই পাওয়ার কমিটি হয়েছে, যত দিন গেছে তত ফুটপাতে হকার বেড়ে গেছে। এসব আর যেটা বললেন আশিসবাবু প্রথমে, কি দেখে শিখছি আমরা? আমার সামনে আদর্শ কোথায়? মুষ্টিমেয় কয়েকজন লোক ছাড়া, রাজনৈতিক নেতা ছাড়া বাকি সবই দেখুন কিভাবে 5 বছরে সম্পত্তি বেড়ে যাচ্ছে। আলাদিনের প্রদীপ 100 গুণ 300 গুণ 1000 গুণ সম্পত্তি বেড়ে যাচ্ছে। আজকে যারা 1000 কোটি মারছে, 500 কোটি মারছে, তারা সমাজে নীতি নির্ধারক হয়ে আছে। লোকে কেন সততার সঙ্গে কাজ করবে? এখন অনেক সরকারি কর্মচারী এখন নতুন হচ্ছে, যাদের চাকরি পাচ্ছে, আপনারা জানেন কেন নতুন কর্পোরেট স্টাইল হয়েছে, 8000 10,000 টাকার ওই কি কন্ট্রাকচুয়াল চাকরি, 3 বছর ধরে একই মাইনে চলছে, তাদের কনফার্মেশন হচ্ছে না, দান খয়রাতি চলছে, যেখানে নন প্রোডাক্টিভ ইনকাম, আমার ভোট আসবে। এই যদি চলতে থাকে আপনি কি করে সেই মানুষগুলোর কাজের আপনি স্পৃহা পাবেন? যে তারা 3 বছর ধরে একই মাইনে পাচ্ছে, এদিকে এমএলএ এমপিদের ভাতা বাড়ানোর চেষ্টা হচ্ছে। অ্যানার্কি গুলো কিন্তু অনেকটা কিন্তু এইগুলো, এই অসাম্যের অনেকগুলো জায়গা কিন্তু থেকেই রয়েছে গর্গ। সে তো থেকেই যাচ্ছে, এবং সেই কারণেই মানে রাজনীতির প্রসঙ্গ এলে একটা তুলনামূলক তখন আবার ব্যাপার ঠিক চলে আছে, আসে, কিন্তু তার বাইরে আমি তার মধ্যে যাচ্ছি না। যেটা দরকার সেটা হচ্ছে যে, কারণ কিছু প্রশ্ন আমার বিমত আছে, যেরকম এই পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের সংখ্যার হার কমেছে কিনা, আমি সেটা যাচ্ছি না আপাতত, কারণ আমি এটা রাজনৈতিক কোন আলোচনায় নিয়ে যেতে চাই আমি না। একটু গর্গ না না, ঠিক আছে, আপনি পরিসংখ্যানটা চাইছিলেন, আমি একটু বলে দিই, একটু শেষ করতে দিই। আমি পরিসংখ্যানটা আমার যেটা দিয়ে দিই। আপনার সময় বলুন। না, আমাদের টপিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে, মানুষের কিছু ক্ষোভ আছে, নিপীড়িত মানুষের ক্ষোভ আছে। নিপীড়িত মানুষের ক্ষোভ আজকে 70খানা গাড়ি ভেঙে যেরকম ভাবে বেরোলো, আমাদের যেটা দরকার যে আমাদের এই ক্ষোভটাকেই এবং এই বৈষম্যটাকেই দূরীকরণের জন্য অনেক আগে ইন্টারভিন করা, অনেক আগে সেই জায়গাটায় ঢোকা। কিরম ভাবে? আজকে যখন আমি এই রাস্তার রূপকটাই আমি নিই, একটা রাস্তা এতটা চওড়া, ঠিক আছে, একটা কথা ভেবে দেখুন তো, একটা গাড়ি যখন যায়, সে যত জোরেই যাক, সাইকেল চালানোর কারণ দেওয়া হয় যে ওটা ফাস্ট মুভিং নয়, গাড়ি ফাস্ট মুভিং। তাহলে যারা ফাস্ট মুভ করতে চায় গাড়ির জন্য, গাড়িতে চড়ে, এই কমন প্রপার্টি কিনা যেটা রাস্তা, সেটা কি তাদের জন্য? পাবলিক প্রপার্টি কি তাদের জন্য শুধু? আজকে নানা জায়গায় যেখানে অনেক বেশি সমতা সম্পন্ন সমাজ, সেখানে এই যে রাস্তা যেটুকুই হোক, সেটা কি হারে বণ্টিত হয়। যত লোক হাঁটে, যত লোক গাড়ি চড়ে, যত লোক সাইকেল চড়ে, এই রাস্তাটাও কিন্তু সেই হারে বণ্টিত হবার কথা। কেউ কারুর আগে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ নয়। যে গাড়ি চড়ে তার যাওয়াটা আগে গুরুত্বপূর্ণ, যে সাইকেল চড়ে সে একটু পরে যাবে, যে হেঁটে চড়ে সে আরেকটু পরে যাবে। সেটা হচ্ছে, আমি তাহলে পরিসংখ্যানে যাচ্ছি না, পরিসংখ্যান পার্সেন্টেজটা আমি বলে দিচ্ছি। মানব পাচার 15তে 6,877 হয়েছে, আর পশ্চিমবঙ্গে 1,255টা, প্রায় 15% মানব পাচার। যাই ওটা আমি ছেড়ে দিলাম। সেটা হচ্ছে সুজিতদা, এই সাধারণ মানুষের ক্ষোভ, মানে গরিব মানুষের ক্ষোভ প্রশমনের একটা বড় উপায় হচ্ছে যে আর্থিক অসাম্যের জায়গাটাকে যদি রাষ্ট্রের তরফে দূরীকরণের উদ্যোগ না নেওয়া হয়, তাহলে কিন্তু এই ক্ষোভগুলো মানুষের মধ্যে থাকবে, এবং এগুলো কিন্তু আগামী দিনে আরো বড় আকার নেবে যদি বড় ধরনের সংস্কারের পথে না হাঁটে রাষ্ট্র। এই আর্থিক বৈষম্যের জায়গাগুলো, সাধারণ মানুষের যে দৈনন্দিন চাওয়া পাওয়া, জিনিসপত্রের দাম কমানো। আমি বাজার থেকে অত দাম দিয়ে জিনিস কিনে এলে আমার মাথা ঠিক থাকে না, আমার পকেটে পয়সা নেই, আমি কন্ট্রাকচুয়াল চাকরি করি, পার্মানেন্ট হচ্ছি না, আমি যখন অনেক দাম দিয়ে বাড়ি ফিরে আসি, তখন আমার মাথার মধ্যে কিন্তু যুক্তিবোধগুলো কাজ করে না। আশিস বাবু, আমি ইন্টারভেন করছি, সবই রাষ্ট্র করে দেবে, পুলিশ করে দেবে, যন্ত্র করবে, আমরা কিছু করব না। আমি দামি বাড়িতে আছি, আমার দায়িত্ব নেই। আমার প্রতিবেশী যারা, আমরা গুড সামারিটান হব না? আমাদের প্রতিবেশী যারা, তারা ঠিক মতো আছে, আমি একদম গোড়াতেই কিন্তু এটা যাব না। আমি সেটা বলিনি, আমি বলছি যে রাষ্ট্র যদি সমাজ কল্যাণকামী না হয়, আমি রাষ্ট্রের মনোভাবের কথা বলছি, তারপরে তো প্রতিবেশীদের প্রতি আমাদের আচার আচরণ মানবিক হতেই হবে। আমরা ব্যক্তিগত সেই লোকগুলো আমাদের আপন হবে না কেন? হ্যাঁ, সেটাই তো বলছি, মানবিক হতেই হবে। একদম ধন্যবাদ, সময় শেষ, ধন্যবাদ। একটা তবু কনক্লুসিভ একটা জায়গায় নিঃসন্দেহে একটা রাষ্ট্র সমাজ কল্যাণকামী হওয়াটা যে খুব জরুরি, এ ব্যাপারে তো কেউ মানে বলার অপেক্ষা রাখে না। তার কারণ এটা না হলে যে অসাম্যটা যে জায়গায় গিয়ে দেখতে যাচ্ছে, এটা দিনের দিন যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, তাতে মানে এত অমানবিক এবং এত দৃষ্টিকটু এবং দেখলে গা শিউরে উঠতে হয়, এটা একটা কিন্তু ভীষণভাবে ভবিষ্যতের ইঙ্গিত। মানে যেরকম বাইট বা যেরকম যারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন তাদের থেকে যেগুলো পাই এক এক সময়,
ওই গালগা দিয়ে চলে যাচ্ছেন, কোনো বুঝতে পারছেন মনে হয় বিপদটা সামনের দিকে ঘনিয়ে আসছে। এটাকে কিন্তু বোঝার আমাদের বিষয় অবশ্যই রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর গর্গ চট্টোপাধ্যায় আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর আশিস দাস আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি অনিল জানা প্রাক্তন পুলিশ কর্তা আপনাকেও, ধন্যবাদ আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের রণক্ষেত্র। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।